নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর নিয়মিত অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে। আজকে আমাদের অতিথি একজন সঙ্গীত পরিচালক। তিনি সঙ্গীত শিল্পীও বটে। তার নাম নীল দত্ত। তাকে অনেকেই চেনেন, কেননা তিনি এতগুলো ছবির সঙ্গীত পরিচালক হয়েছেন, কাজ করে মাতিয়ে দিয়েছেন দর্শককে। এবং এরই সঙ্গে যখন পিতা পুত্র একসঙ্গে তারা কাজ করেন, সেই ব্যাপারটা সবাই খুব উপভোগ করেন এবং জানেন। অঞ্জন দত্ত, নীল দত্ত। দেখুন, এই আকাশবাণীতে কিছুদিন আগে অঞ্জন দত্ত এসেছিলেন। তিনি আমাদের এখানে কথা বলার সময় তার নিজের জীবনের বহু প্রসঙ্গ এনেছেন। মৃণাল সেনের কথা এনেছেন, চালচিত্র এখন এই ছবিটার কথা এনেছেন। তো এইটা নিয়েই আজকে অনুষ্ঠানটা শুরু করতে চাইব। নীল দত্ত, যিনি আমার সামনে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত, তাকে ওই চালচিত্র এখনের ছবির প্রথম সাক্ষাৎকারটা যে প্রশ্নটা দিয়ে শুরু হয়েছিল, কলকাতা শহর আপনার কেমন লাগে, আমি ঠিক সেই প্রশ্নটাই তাকে করতেছি। উত্তরটা ওইরকম একটা উত্তর, আই লাভ ক্যালকাটা, হিট ক্যালকাটা দিলে ভালো হতো, কিন্তু আমার মনে হয় আরো সহজ করে যদি বলা যায়, আমি কলকাতা শহরে সারা জীবন আছি, এখানেই জন্মেছি, এখানেই বড় হয়েছি। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় এখনো আমি কলকাতাটা আবিষ্কার করে চলেছি চারিপাশে। আমি ভাবি, এই প্রশ্নটা কিন্তু আমি ভাবি যে এমন কি আছে শহরটায় যেটা আর কোথাও নেই। কারণ এত লোকজন, এত চারিপাশের লোকজন কলকাতা ছেড়ে বেরিয়ে গেছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাজিনস, দাদা, কাজের সূত্রে যাদের কলকাতা ছেড়ে বেরিয়েছে, কি এমন আছে, কেন রয়েছি, এবং সেই উত্তরটা না আমি হঠাৎ করে বোঝা সত্যিই মুশকিল। হ্যাঁ, কলকাতার মধ্যে অদল বদল হচ্ছে, চেঞ্জেস হয়েছে, পরিবর্তন হয়েছে। একটা সময় কলকাতাটা যেরকম ছিল, তারপর কলকাতাটা একেবারেই পাল্টে গেল। আবার হয়তো কিছু জিনিস সে পরিবর্তন হয়ে সেটা বেটার হয়েছে, বা কিছু জিনিসের অবক্ষয় হয়েছে। একমাত্র উত্তরটা পাই কলকাতা থেকে বাইরে চলে গেলে। কিছু একটা মনে হয়, যেটার জন্য মনে হয় কলকাতাটা মিস করছি, কলকাতায় ফিরে আসি। সেটা এখন অবধি যেটা ভেবে দেখেছি, হয়তো বাড়ি। এবার বাড়ি বলতে বলতে অলিগলি, বন্ধু চেনা মুখ, মুহূর্ত, একটা সময়, সব কিছুই চলে আসে। সুতরাং এইটাই। আবার পরের মুহূর্ত কলকাতায় আসলে মনে হয় যে কেন পড়ে আছি। আবার তার পরের মুহূর্তে আপনি আমার এখন রেকর্ডিংয়ে বম্বে যখন পাঠান, বম্বেতে আমি যদি রেকর্ড করি, খুব প্রফেশনাল সবাই রেকর্ড করে, যখন আমি সন্ধ্যেবেলা একা একা কোনো হোটেলে যাচ্ছি, একাই অটো করে বা, তখন মনে হয় যে এই সময় কলকাতায় কি হচ্ছে। এটা বিদেশে গেলে আরও বেশি হয়। ইদানিং আমাদের অনুষ্ঠান বিদেশে বেশি হয়, এবং 2 সপ্তাহ 3 সপ্তাহ থাকতে হয়, শেষের দিকে ওই কলকাতার প্রতি একটা টান। এটা আমার মনে হয় মৃণাল সেনই ঠিক বলেছেন যে আই লাভ ক্যালকাটা, আই হেট ক্যালকাটা, এভরিথিং ইজ আমার নাকে মুখে কলকাতা। আচ্ছা, আবার ফিরে আসা ওই চালচিত্র এখন ছবিতে, যেখানে নায়ক যে মানে অঞ্জন দত্তই আসলে, কিন্তু এখানে অন্য কেউ অভিনয় করছে, সে জগৎটাকে বুঝছে। সে জার্মানি চলে যেতে চায়, বার্লিনে চলে যেতে চায়, নাটক করতে চায়, এখানে থাকতে চায় না। কিন্তু তারপর সিনেমায় অভিনয় করতে করতে, সহশিল্পীদের দেখতে দেখতে, ওই যে মুর্শিদাবাদ থেকে আসা মানুষটি যে জ্যোতিষীর ভূমিকা অভিনয় করছে, ওই যে প্রোডাকশন ম্যানেজার যিনি বলছেন যে মৃণালবাবু, ওখানে কুণালবাবু, মৃণালবাবু বছরে একটাই ছবি করেন, সেই সময় আমরা একটু ভালো মন্দ খেতে পাই, এই যে জীবনের প্রকৃত রূপটা আবিষ্কার করছেন, এইটা আপনার জীবনে কখনো হয়েছে? হ্যাঁ, এটা আমার মনে হয় আমারও হয়েছে, এবং আমার হচ্ছেও, হয়ে চলেছে। হয়তো অঞ্জন দত্ত এমন একটি বয়সে পৌঁছেছেন যেখানে উনি হয়তো বুঝতে পেরেছেন কলকাতা কি, কলকাতা কিরম। কারণ আমি বলবো যে এই চালচিত্র এখন যেটার উদাহরণ দিলেন, অ্যাকচুয়ালি চালচিত্র যে ছবিটায় অঞ্জন দত্ত অভিনয় করেছিল 1981-এ, সেটার জন্য বিদেশে পুরস্কার পেয়েছিল। তারপর কিন্তু উনি জার্মানি চলে যান। উনি যদি জার্মানি না যেতেন, অনেক কিছুই কিন্তু ওনার জীবনে যেরম হচ্ছে সেরম হতো না। যেরম মৃণাল সেনের সাথে দেখা না হলে হতো না, উনি জার্মানি না গেলেও হতো না। কারণ জার্মানি গেছেন, জার্মানিতে নাটক নিয়ে কাজ করেছেন, তারপর ফিরে এসছেন, কিছু প্রোডাকশনস করার ছিল ম্যাক্সমূলার ভবনে, সেগুলো করেছেন। এবং তখন থেকেই কিন্তু ওনার গান লেখার প্রতি, আমি মানে গান লিখছে, অনুবাদ করছে, হয়তো ব্রেস্টের একটা কবিতা অনুবাদ করছে, ব্রেস্টের নাটকের গান অনুবাদ করছেন, কিন্তু তখন থেকেই। এবং আর্লি 80s, লেট 70s, আমি বলছি মহিনের ঘোড়াগুলিও তখন কিন্তু 70s-এ এসছিল প্রথম, এবং বন্ধু ছিল তারা। ওই সময়টায় কিন্তু বাংলা গান নিয়ে একটা এক্সপেরিমেন্টেশন শুরু হয়েছিল।
এটা বললে ভুল হবে যে সে এক্সপেরিমেন্টেশনটা শুধু 92-তে শুরু হয়েছিল, নয়, তখন থেকে হচ্ছিল। তখন মোহিনের ঘোড়াগুলি রেকর্ড বার করেছিল ভাইনাল। হ্যাঁ, সেই এব্রাহাম মজুমদার হ্যাঁ আকাশবাণীতে হ্যাঁ, এখনো আসেন। আচ্ছা। হ্যাঁ। তো সেইটা হয়, এবং আমার বাবা খুব যুক্ত ছিল ওই সময়টায়, মানে ওই সময়টায় কলকাতায় ধরুন আর্ট সেন্টার, যে ম্যাক্সমোলার ভবন বা আলিয়ান্স ফ্রান্সে, এই ধরনের ইউরোপিয়ান সেন্টার্সগুলোতে প্রচুর ক্রিয়েটিভ আর্টিস্টরা যেতেন। পেইন্টার হতে পারে, নাটক, সিনেমা, ডকুমেন্টারি, ছবি তোলা, গান, এই সব, কবিতা, সব কিছু নিয়ে চর্চা চলতো। এবং সেখানে আমার বাবাও যুক্ত ছিল, সেখানে মোহিনের ঘোড়াগুলিও যুক্ত ছিল সেটার সাথে। এবং তখন যেটা সুযোগ ছিল যে একজন ফিল্ম মেকার একজন আর্টিস্টের সাথে বসে গল্প করতে পারে, পেইন্টারের সাথে, এই যে বিভিন্ন আর্টের ফিল্ডে এই যে এইটা হতে পারে। এবং সেখান থেকে আমার মনে হয় আমার বাবা অনেক কিছু পেয়েছে। সেরকম আমি, আমার কাছে অবভিয়াসলি 92-93 বাংলা গান যখন একটু বদলালো, সুমন চট্টোপাধ্যায় তখন, এখন কবি সুমনের হাত ধরে, এবং তারপর অনেক শিল্পীরা এলেন যারা নিজেরা গান লিখেছেন, নিজেরা গাইছেন, নিজেরাই বাজাচ্ছেন, তাদের আর কেউ নেই, তারা একাই, দুজন হতে পারে এরকম। সেইটা আমার কাছে অবভিয়াসলি একটা চেঞ্জ। তার আগে 92-93 এর আগে বাংলা গান পুজোর অ্যালবাম যেগুলো বেরোতো, আর তারপর একটা ডিফারেন্স হয়। সেটার তো একদম সিড যদি বলেন, সেটা কিন্তু 1970s একটা অল্টারনেটিভ বাংলা গান। কিন্তু আমার এখনও মনে হয় ওই অল্টারনেটিভ বাংলা গানটা কিন্তু এখন আর নেই। এখন 92 এর পর যে গানটা চেঞ্জ হচ্ছে, অবভিয়াসলি অনেক সাবলীল হয়েছে কথাবার্তা, মানে আমি বলবো 60-70s এর বাংলা আধুনিক কবিতার সাথে এখনকার 92 এর পর থেকে বাংলা গানের যোগ হলো, যেটা অ্যাকচুয়ালি, মানে আপনি বিষ্ণুদের কবিতা যদি পড়েন, হয়তো ভাষাটাও একটু অন্যরকম, কিন্তু চিন্তাটা অত্যন্ত আধুনিক। এবং কবির সুমনের গান যদি আমি শুনি, চিন্তাটা অত্যন্ত আধুনিক। মানে তারপরে 92, 2002, 2012, 2022 হয়ে গেছে, এখনও খুব কম শিল্পীরা আছে যারা ওইরকম আধুনিক চিন্তা দিয়ে গান বাঁধতে পারেন। এবং আমার মনে হয় আপনি যে প্রশ্নটা করলেন, যে আমার মধ্যেও কিন্তু ওইটা আছে, ওই ভাবনাটা কাজ করে, ওই চেঞ্জেসগুলোর থ্রু দিয়ে আমিও চলেছি। মাঝামাঝি জায়গাটায় যাই, ধরুন ম্যাডলি বাঙালিতে, যেখানে আপনি গানও করছেন, সঙ্গীত পরিচালনাও করছেন, সেইখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কোনো ইন্টারফেস নেই, কোনো যোগাযোগ নেই। মানে চালু বাংলা গান তখনও তো সত্যি কথা পুজোর মণ্ডপে কিশোর কুমারের গান বাজা বন্ধ হয়নি, এখনও যেমন চলে, হ্যাঁ তখনও চলছে। কিন্তু আপনারা যে জায়গাটা আনলেন, সেটা আমাদের দেখতে ভালো লাগলো। কলকাতার এমন একটা কোণ, একটা গ্যারেজের মধ্যে সবাই এসে সমবেত হওয়া, কলকাতার জীবন পাল্টাচ্ছে একবিংশ শতকে, তাদের গানগুলো পাল্টাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে যে আপনি যেটা আনলেন, সেখানে ওই সনাতনী বাংলা যে গানটা, তার সঙ্গে কোনো ইন্টারফেস সেই অর্থে নেই। তো সেটা যখন করলেন, তখন ভাবনাটা কি ছিল যে এইটাকেই প্রমোট করবো, অন্যটাকে আনবো না? দেখুন, আমার যেটা হয়েছে যে আমি প্রথম ছবি যেটা কাজ করি সেটা বো ব্যারাকস ফরএভার, একটা ইংরেজি ছবি, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে গানগুলো হয়েছে, ইন্ডিয়ান ইংলিশ। এবং সেই ইন্ডিয়ান ইংলিশ তখন আমার কাছে খুব ইম্পর্টেন্ট, বিকজ আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, এবং ইন্ডিয়ান ইংলিশ তখন একটা এস্টাবলিশড ফর্ম, এস্টাবলিশড আর্ট ফর্ম, লিটারেরি ফর্ম, সেটা নিয়ে পড়ানো হচ্ছে। অমিতাভ ঘোষ অনেকে লিখে ফেলেছে, অরুন্ধতী রয়, এবং এখানে প্রচুর লেখকরা ইংরেজিতে লিখছেন। তারা শুধুমাত্র বাঙালি হতে পারে, অবাঙালি হতে পারে, তা কলকাতায় নয়, বাট সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে বসে কিন্তু ভারতের জীবনযাপন নিয়ে, ভারতীয়র জীবনযাপন, মুহূর্ত, ফিলোসফি, লাইফস্টাইল নিয়ে তারা লিখছেন। এবং সেইটা থেকে যখন বো ব্যারাকস ফরএভার হলো, এটা প্রথম আমার কাজ সিনেমা হিসেবে। তার আগে আমি অন্তত 40-50টা টেলিফিল্মসে করেছি, অঞ্জন দত্ত, কৌশিক গাঙ্গুলি, বিভিন্ন লোকের সাথে। ওইটা রিলিজ করলো না, রিলিজ করলো বং কানেকশন প্রথম। বং কানেকশনের গান খুব পপুলার হলো। আপনি যেটা বলছেন, ওই কি হয়েছে, সুমনদা গান গাওয়ার পর কিছুটা কিন্তু ওই 92 থেকে, বা আমি বলবো 94-95 থেকে পুজোর প্যান্ডেলে কিন্তু এই গানগুলো চলছে। যেরকম আপনি বলছেন পৃথিবী বদলে গেছে বা এই ধরনের গান চিরাচরিতভাবে চলছে, ওই একটা সময় কিন্তু আমি রঞ্জনা আমি আর আসবো না গানটা প্রথম আমার নিজের পাড়ার পুজোর প্যান্ডেলে শুনি, এবং তখন আমি রিয়েলাইজ করি অ্যালবামটা বেরিয়ে গেছে, কেসেট বেরিয়ে, এবং এটা পপুলার হচ্ছে। তারপর থেকে এখনো দুপুরবেলার দিকটায় আমি হয় সুমন দা বা নচিকেতা বা চন্দ্রবিন্দু বা অঞ্জন দত্ত বা আমার কোনো একটা সিনেমার গান বা কম্পাইলেশন চলে, একটু মাঝখানে এখন ওটা কমেছে। সুতরাং বং কানেকশনে যেটা হয়েছিল, যে আমি কোনো কিছু না ভেবে গল্পটার সাথে কি কি গান যায় সেইভাবে ভাবনা করা হয়েছিল। এবং এটা মেন অ্যাক্টর যে সায়ন মুন্সি যে পার্টটা করেছিল, সে একজন মিউজিশিয়ান যে আমেরিকা থেকে আসে, কিন্তু সে একটু ফিউশনের প্রতি, সে ইলেকট্রনিক আন্ডারগ্রাউন্ড মিউজিক করে। কলকাতায় সে সত্যজিৎ রায়ের গান শুনেছে,
তার নিজের ঠাকুর দাদা, যেটা সৌমিত্রবাবু পাঠ করেছেন, উনি মিউজিশিয়ান ছিলেন ছবিতে, এই হেরিটেজটা কোনোদিন দেখেনি, এটা দেখতে আসছে। এবার অবভিয়াসলি ওরকম একটা ছেলে যে ওখানে ফার্স্ট সেকেন্ড জেনারেশন বড় হয়েছে, সেই যখন কলকাতায় এসে সামপ্লেস এলসে যায়, তার কাছে ওটা এমন কিছু না, একটা জাস্ট একটা পাব যেখানে কিছু লোক ইংরেজি গান গাইছে, ডাজন্ট মেক সেন্স, ওর কাছে ওটা কোনো ম্যাটারই করবে না। সুতরাং ওকে যখন বলা হয় একটা গান গাও, ও যে মাঝির এটা গাইবে, ও অবভিয়াসলি ভাটিয়ালি বা এরকম কিছু একটা জিনিস ওই হিপ হপের সাথে ওটা ফিউজ করবে। এই জিনিসগুলো তখন আমার বং কানেকশন করার সময় মাথায় ছিল। এবং তখন অবভিয়াসলি বলিউড গানও আপনি যদি বলেন, বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির গান, তখন বান্টি আর বাবলি, তখন দিল চাহতা হ্যায় হয়ে গেছে। ওখানে কিন্তু এআর রহমান অবভিয়াসলি 92-তে এসছে, তা ওখানে সাউন্ডস্কেপটা একদম বদলে গেছে। বাংলা ছবির সাউন্ডস্কেপ বদলায়নি। ওই প্রথম আমার মনে হয় আমরা চেষ্টা করেছিলাম এবং হয়তো সফল হয়েছিলাম সাউন্ডস্কেপটা বদলাতে। তারপর চলো লেটস গো হলো, সেটাও মিউজিক্যাল ছিল। অবভিয়াসলি বং কানেকশনের পপুলারিটির পর প্রডিউসাররা বলতে আরম্ভ করলো এবার কী হবে, কী গান থাকছে, কী গান থাকছে। আর সারেগামা থেকে অ্যালবামগুলো বেরোতো, তখন ওরাও খুব কিন ছিল, মানে বাবা ওদের আর্টিস্ট। সেখান থেকে আমি মিউজিক ডিরেকশন দিচ্ছি, গানগুলো অনেকটা লিখেছি আমি, সুর তো দিচ্ছি, সেইটা বেরোলো। আমি চেষ্টা করেছি ওটা একটু ট্রাভেলগ বলে, ওতে গানগুলো একই মোটামুটি স্কুলিং। চলো লেটস গো একটা বেড়াতে যাওয়ার গল্প, কিছু পুরনো বাংলা সিনেমার একটা মেজাজ আছে বলে আপনি গানগুলো শুনলে দেখবেন একটু ওই মেজাজটাকে রাখা। ম্যাডলি বাঙালি একটা ব্যান্ডের গল্প, প্রথমত বাংলা ব্যান্ডের সেভাবে কোনো, আপনি যেটা বললেন, রেফারেন্স ছিল না দর্শকের কাছে। রেফারেন্স না, শুনছে ক্যাকটাস, পরশপাথর, অভিলাষা, চন্দ্রবিন্দু, ভূমি শুনেছে, এটাই তাদের রেফারেন্স। কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে ছবিটা যে বয়সের ছেলেদের নিয়ে করা, যাদের দেখাচ্ছে ওই বয়সেই কিন্তু একটা সার্টেন রেবেল অ্যাটিটিউড আসে, অ্যাংরি বয়েজ, অ্যাংরি ইয়াং বয়েজ। অ্যাকচুয়ালি ম্যাডলি বাঙালি আপনি যদি দেখেন হয়ে গেছে, আমরা ভয়েস ওভারে শুনছি এবং লাস্টে বলে যে বয়সটা বেড়ে গেছিলো, এটাই যখন একটা সময় ছিল বয়সে, সেই সময় ছিল জিনিসটা। সেটার কিন্তু আমি পুরো গান এবং ব্যাকগ্রাউন্ড স্কোর ওই চারটে ছেলে যেটা বাজায় সেটা দিয়েই করা, মানে চারটে ক্যারেক্টার, ড্রামার, বেস, গিটার, ভোকাল আর একজন গিটার, আর কিছু নেই। আপনি আমাকে ম্যাডলি বাঙালিতে কোথাও কোনো পিয়ানো, কোথাও স্যাক্সোফোন, কিচ্ছু আপনি শোনাতে পারবেন না, খালি ওই দিয়ে করা, ওই ইনস্ট্রুমেন্টগুলো। এটা আমরা অ্যাজ এ চ্যালেঞ্জ নিয়েছিলাম। বাই দ্য টাইম 2008-এ রিলিজ করছে, বাঙালি অ্যাভারেজ দর্শকে আমি বলবো, যারা কনসার্টে যায়, গান শোনে, যারা 92-এর পর থেকে নতুন ধরনের গান শুনছে, বেশি করে সিডি কিনছে, তারা কিন্তু তাদের কাছে খুব একটা কি অদ্ভুত লেগেছিল আমার মনে হয় না। আচ্ছা, এই প্রেক্ষাপটে পরের প্রশ্নটাকে আরেকটু নাটকীয় করা যাক। ম্যাডলি বাঙালিতে স্যান এসে বলছে, প্রথমে তানিয়াকে গান করতে বলছে, তারপর একটা সময় বলছে তুমি কি সিরিয়াস এ ব্যাপারে, তুমি সিরিয়াস নাও, আবার পাবলোকে নিয়ে আসছে, তানিয়া গানটা করলো। নীল দত্তর কখনো মনে হয়েছিল যে আমার থেকে অন্য কেউ ভালো গাইতে পারে? সেই টেনশন কি ছিল মানে কোনোভাবে? তানিয়া গানটা অ্যাকচুয়ালি মওলা রেকর্ড হওয়ার পর অর্ক মুখার্জিকে দিয়ে আমি গাইয়েছিলাম। ইনফ্যাক্ট ওই ভার্জনটা অ্যালবামেও রেখেছি, মজা লেগেছিল বলেই রেখেছিলাম, কিন্তু ওই ভার্জনটা সামহাও আমাদের পরিচালকের পছন্দ হয়নি। এবং মওলাটা ভালো লেগেছিল অবভিয়াসলি, কিন্তু তা বলে তানিয়াটা পছন্দ হয়নি, তাই আমাকে দিয়ে আরেকবার গাইয়েছিল। আমি একটা রাফ গাইড গেয়েছিলাম অর্ককে শোনানোর জন্য, আমি আরেকবার গিয়েছিলাম, এটা ট্রুথ। এখন যদি আমায় বলেন কিছু গান আমি গাইলে হয় রিসেপশনটা বেটার বেশি হতো, মানে ওই রকম অভিমান নেই তো আমি সঙ্গীত পরিচালক আমি কেন গান গাইবো? না না না, একেবারেই না। এখন আমি চাই অনেক সময় গাইতে, কারণ একটা জিনিস আমি আপনাকে বলি, আমি যখন গান কম্পোজ করি সেটার একটা না, মানে যে কোনো গানই আমি বলবো, হ্যাঁ সিনেমার মিউজিক ডিরেক্টর হিসেবে বিভিন্ন সিচুয়েশনে বা বিভিন্ন রকম গান আমায় করতে হয়, কিন্তু আমার পপুলার গানগুলো যদি আপনি শোনেন বা যারা শোনে, একটা ধরন আছে সেই গানটা, হয়তো বিটস আলাদা, রিদম আলাদা, কোনোটাতে একটু ভাটিয়ালি ঢুকে আসছে, কোনোটাতে একটা অন্য ফোক আসছে, কোনোটা ম্যান্ডোলিন আছে, কোনোটা ম্যান্ডোলিন নেই, কিন্তু ওভারঅল আমি বলবো একটা ফিল আছে, যেটা আমার মিউজিক শোনা, সঙ্গীত শোনার সাথে খুব মানে একাত্ম। এটা মানে আমি ছোটবেলা থেকে নানা রকম গান শুনে বড় হয়েছি, কিন্তু একটা পয়েন্টে আমি ইংরেজি গান বেশি শুনতাম, এবং সেটা পপ মিউজিক হতে পারে, রক হতে পারে, জাজ হতে পারে, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, অনেক কিছু। তারপর আমি লেখাতে, আমি যখন পরে কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়ি, এবং আমি ইংরেজির ছাত্র ছিলাম, ইংরেজি সাহিত্যর, লেখাটা, কবিতা, গান লেখা আমায় খুব ইনফ্লুয়েন্স করেছিল। ইনফ্যাক্ট আমি ভেবেছিলাম আমি যদি পারি একটা পিএইচডি করতাম প্রোটেস্ট মিউজিকের ওপর।
কিন্তু আর হয়ে ওঠেনি। সেই লেখাতে অবভিয়াসলি ডিলেন, কোহেন, পল সাইমন, এরিক ক্ল্যাপটন, ডনোভান, জেমস টেলর, জন বায়ার্স, জন ডেনভার, জনি ক্যাশ, প্রচুর আমি সোলো আর্টিস্টদের নাম বলতে পারি যাদের শুনতে ভালো লাগতো, ইনফ্লুয়েন্স করতো। বিটলস, জন লেনন। আমি যখন গান কম্পোজ করতে বসলাম, আপনি যে কোনো ফিলটাও আলাদা হতে পারে, সিনেমার জন্য হয়তো ইনস্ট্রুমেন্টেশন, আমার সাথে যদি একটা গিটার থাকতো আমি আপনাকে বলে দিতাম যে দেখুন আমি 4টে গান শোনালাম, ভেরি ক্লোজ টু ইচ আদার। যন্ত্রানুষঙ্গটা যখন বদলাচ্ছি অবভিয়াসলি সেটা চেঞ্জ হতে পারত, কিন্তু খুব ক্লোজলি অ্যাসোসিয়েট। সেইখানে আমার গান যখন আমি নিজে কম্পোজ করছি, আমার নিজের গাইলে একটা কমফর্ট চলে আসে। আপনি যদি শোনেন বলবেন ও এটা তো খুব ইজি, এটা ওর গলায় ভাল লাগছে। কারণ অবভিয়াসলি আমি সিঙ্গার সং রাইটার, যাদের নাম বললাম তারা সবাই সিঙ্গার সং রাইটার। সিঙ্গার সং রাইটাররা কিন্তু নিজেরা কম্পোজ করে নিজেরাই গায়। ডিলানের গান অনেকেই গেয়েছে, ডিলানের থেকে অনেক ভালো গলা তাদের, কিন্তু ব্যক্তিগত আমায় জিজ্ঞেস করলেন ডিলান গাইলে একটা মেজাজ, কোহেন গলা দারুণ, অবভিয়াসলি গাইলে একটা মেজাজ, পল সাইমনের গান যে কেউ বসলে একটা গিটার নিয়ে যদি সাউন্ড অফ সাইলেন্স গায় আপনার ভালো লাগবে, কিন্তু উনি গাইলে একটা সামাজে নিজে গানটা বার করছে, নিজে কম্পোজ করছে, এবং যখন নিজে গাইছে যে স্বতঃস্ফূর্তভাবে ওটা গায়, সেইটার কিছুটা আমার মধ্যে প্রভাব পড়েছে। যে কারণে আমি এটা আপনাকে বলছি যে কিছু গান যদি আমি নিজে গাইতাম হয়তো সেটার ফিলটা বেটার হতে পারত। শ্রোতা বন্ধুরা, কলকাতার ডায়েরি অনুষ্ঠানে আমরা কথা বলছি সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী নীল দত্তের সঙ্গে, এবং কথা বলতে বলতে আমাদের একটা প্রশ্ন মনে উঠে আসছে যে গান শোনা তো হলো, গান সম্পর্কে বোধ তৈরি হলো, কিন্তু একটা প্রথাগত শিক্ষার যে ব্যাপার থাকে সেটা এই কলকাতাতে কিভাবে হলো, এবং সেখানে একজনের নাম চলে আসে, তিনি হচ্ছেন অমিত দত্ত। আমরা যদি উইকিপিডিয়া খুলি, অমিত দত্ত সম্পর্কে বলতে গেলে অনেকগুলো ভালো ভালো কথা চলে আসে, যার মধ্যে একটা অন্যতম হচ্ছে রোলিং স্টোনস তার সম্পর্কে কি বার্তাটা দিয়েছিল। তো আমাদের একটু বলুন না সেই মাস্টারমশাইয়ের কাছে শেখা নিয়ে। দেখুন, আমি একজনের নাম আমায় বলতে হবে, এটা কেউ জানে না, যে অমিত দত্তর কাছে যাওয়ার আগে আমি কার্লটন কিটো বলে একজনের কাছে গিটার শিখতাম। আবার সে আকাশবাণীর সঙ্গে যোগাযোগ। হ্যাঁ, কার্লটন কিটো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট জ্যাজ গিটার প্লেয়ার ইন ইন্ডিয়া বলা চলে। শুরুর দিকে শিখেছি, আমি নোটেশন শিখতে চেয়েছিলাম, ওনার বাড়ি একদম আমার বাড়ির কাছেই ছিল। অমিত দার সাথে আমার যোগাযোগ সেই ছোটবেলা থেকে, বিকজ বাবার একটি নাটকে অমিত দা কাজ করেছিলেন, একটি জার্মান কম্পোজারের সাথে কলকাতা থেকে অমিত দত্ত কাজ করেছিল, সেখান থেকে যোগাযোগ, তারপর শেখা, এবং গিটার গড অফ ইন্ডিয়া বলে রোলিং স্টোনস, এবং অনেক ছোট তখন, মানে প্রায় ফ্যামিলির মতো, আমার প্রায় কাকার মতো, এবং তারপর এখন তো একসাথে বাজাই আমরা একই ব্যান্ডে আর কি। সো ইটস লাইক আ ফ্যামিলি। আমি আলাদা কি বলবো বলুন তো, অবভিয়াসলি অমিতদাকে যখন বাজায়, মানে যখন প্রথম অমিতদার কাছে গেছিলাম শিখতে, ওনার বাজনা শুনেই অবাক হয়ে, এরকম কি করে বাজানো যায়, এরকম কেউ বাজাতে পারে, এরকম একটা। কিন্তু অবভিয়াসলি অমিতদা 16 ঘন্টা 17 ঘন্টা গিটার প্র্যাকটিস করেছে, আমার পক্ষে সেটা সম্ভব হয়নি, বিকজ আমার অনেক কিছু ছিল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পরীক্ষা, নাটক, সিনেমা, অনেক কিছুর মধ্যে আছি। কিন্তু এই বেসিক শিক্ষাটা যেটা অমিতদা আমাদের দিয়েছে, সেটা এখন আমি বিশ্বাস করি। একটা হচ্ছে কনস্ট্যান্ট প্র্যাকটিস করা, আর একটা হচ্ছে বেসিক্যালি একটা ভালো মানুষ হওয়া। এটা খুব দরকার। ভালো বলতে আমি বলছি ভেতর থেকে ইটস আ গুড হিউম্যান বিইং হওয়া। এখনও মানে সকালবেলা উঠে জাস্ট একটা কফি খেয়ে যদি গিটার নিয়ে বসি, যখন আমি, মানে অনেক পুরনো কথা আমার মনে পড়ে। একটা ধরুন প্র্যাকটিস করতেই বসলাম, বা একটা স্কেল বা একটা নতুন গান, পুরনো কথা অনেক মনে পড়ে, ক্লাসগুলো মনে পড়ে। এবং অমিতদার আরেকটা গুণ হচ্ছে অমিতদা ইনস্ট্রুমেন্টটাকে বড্ড ভালোবেসিয়ে ফেলতে পারে। অনেক মিউজিশিয়ানকে আমি চিনি, তাদের নাম করবো না, তাদের দেখলে, তাদের গিটার বাজানো এবং কথা শুনলে আপনি গিটারটা রেখে বলবেন অনেক হয়েছে, ওই ইনস্ট্রুমেন্টটি আর ধরবো না। হ্যাঁ, মানে ভয় পাইয়ে দেবে বা বিরক্তি এনে দেবে। অমিতদা একমাত্র যে, যার কথা শুনলে আপনি যদি নাও বাজাতে পারেন, আপনার মনে হবে যদি গিটারটা একটু বাজাই, টু ফল ইন লাভ উইথ দ্যাট ইনস্ট্রুমেন্ট। এবং এখনো হি ইজ অ্যামেজিং, মানে এখনো 24 আওয়ার্স হি ক্যান প্লে দ্য গিটার। আচ্ছা, ফ্রেন্ডস অফ ফিউশন গ্রুপ, ব্যান্ড যেভাবেই বলি না কেন, সেটার উৎসাহটা কে দিলেন? অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল একটা ব্যান্ড, আমার বয়সী সবাই, ওই যারা ওই সময় মিউজিক করছিল ইচ্ছে থেকে ব্যান্ড, এবং সেটা ওয়েস্টার্ন, মানে স্কুল ব্যান্ড ছিল। কিন্তু পরবর্তীকালে নিজের একটা ব্যান্ড, মানে বাবার সাথে আমি যেরকম বাজাই দুজনে মিলে, তারপর আস্তে আস্তে মিউজিশিয়ানসরা এলো, অঞ্জন দত্ত ব্যান্ড, ইলেকট্রিক ব্যান্ড হতে পারে, বা অমিত দা এলো। ফ্রেন্ডস অফ ফিউশন যেটা হলো, আমার কয়েকজন বন্ধু তারা মিউজিশিয়ান, তার মধ্যে রাজকুমার ইলেকট্রিক, রাজকুমার সেনগুপ্ত, এখন বম্বেতে থাকে। ওর একটা বেসিক আইডিয়া ছিল যে তখন ও কিছু
মিউজিক শুনে ইন্সপায়ার্ড হয়েছে, পাকিস্তানি মিউজিক, এক্সপেরিমেন্টাল মিউজিক, এবং দুজনে মিলে আমরা একসাথে বাজাতাম অন্য অন্য কাজে। দেবপ্রতিম অসাজে ড্রামস বাজায়, ও ছিল ড্রামার। বিজিৎ বলে একটি ছেলে বেস গিটার প্লেয়ার, আর অর্ক মুখার্জি, যে এখন নাম করেছে অর্ক, ও খুব ইয়াং তখন, ওকে ভোকালসে আমরা ওই ছেলেটাকে নেবো বিকজ ওর প্রচণ্ড হাই অক্টেভে গাইতে পারে। এখন কি মিউজিক হবে তখন, আর আমাকে বলেছিল স্পেশালি অনলি নাইল অন স্ট্রিং ক্লাসিক্যাল গিটারটা নাকি আমি ভালো বাজাই বলে ওইটা বলেছিল যে তুই ওইটা বাজাবি। আর কি গান হবে বলেছিল, আমাদের যেটা মেন মোটিভ ছিল যে বন্দিশ, ঠুমরির একটি বন্দিশকে নিয়ে, সেটা তো একজন এক্সপোনেন্ট 20 মিনিটের 25 মিনিটের একটা রাগে, আমরা ওই বন্দিশটা নিয়ে ইফ উই ক্যান ট্রিট, ওই বন্দিশটাকে যদি ট্রিট করা যায় একটা 3.5 মিনিটের গানের মতো, কিরম হয়। মানে প্রথম যখন পড়েছিলাম না কথাটা, তখন ভাবছিলাম যে বাচ্চা ছেলেই তো, এরা এতটা সাহস করলো কি করে। তো মনে হয়েছিল 3-3.5 মিনিটের একটা গান হিসেবে যদি ট্রিট করি, কারণ তার আগে যেটা খুব ইনফ্লুয়েন্স করেছিল ফিউজন বলে একটি আউটফিট, ওটা আপনি নাজাকাত আলী, সালামত আলী খাঁ সাহেবের যখন শুনছেন একটা আধ ঘন্টার একটা বিরাট হচ্ছে আর কি, কিন্তু সেই গানটাই যখন শাফকাত আমানত একটা 3.5 মিনিটের গানের মতো ট্রিট করলো, গিটার আছে, তাতে ড্রামস আছে, বেস আছে, একটা অন্য রকমের জিনিস হলো। সেইটাই আমরা করেছি। ফ্রেন্ডস অফ ফিউশন ইজ অ্যাবাউট দ্যাট। আপনি পিয়া কি নজরিয়া যদি শোনেন, ওটা কেউ বলতে পারবেন ওটা 3 মিনিটের গান, এবং বিক্রম ঘোষ আমায় বলেছেন এই হারমোনি করছি ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে, ও তো ভাবছে, বলছে যে এটা তো সাহস লাগে, এটা কিন্তু একটু সাবধানে। আমি বলছি শুনতে ভালো লাগলেই তো ভালো, শুনতে যদি ভালো লাগে অসুবিধে কি আছে। তো আপনি বললেন বলে আমার খুব ইচ্ছে ফ্রেন্ডস অফ ফিউশনের ওইরকম একটা মেটেরিয়াল দিয়ে ছবির গান করা, ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করা, যেটা খুব ওয়ার্ক করতে পারে আমার মনে হয়। কিন্তু অ্যাকসেপ্ট করলো না সেভাবে আর কি মার্কেট। না, প্রবলেম হলো যে ব্যান্ডটা অ্যাকসেপ্ট করেছিল, আমরা গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ডসে নমিনেটেড হলাম, অ্যালবাম ভালো বিক্রি হয়েছিল, শোজ আসছিল প্রচুর, হায়দ্রাবাদে শো করছি, ব্যাঙ্গালোরে শো করছি, বিকজ ইট ইজ হিন্দুস্তানি ক্লাসিক্যাল, হিন্দি ডায়ালেক্ট, সারা ইন্ডিয়া থেকে শো আসছে। তখন আর আমাকে চন্দননগর, ব্যারাকপুর, সোদপুর, কলকাতা, স্যারে ক্লাবে আর যেতে হচ্ছে না, আমার সব জায়গা থেকে ইনফ্যাক্ট খুব ভালো ভালো জায়গায় শো আসছিল। আমাদের অর্ক ছেড়ে দিল ব্যান্ডটা ফার্স্ট, বিকজ অর্কর হঠাৎ মনে হয়েছিল যে ও আর ক্লাসিক্যাল গাইতে পারবে না, ও ফোক গাইবে, ফার্স্ট ছেড়ে দিল। তারপর আমরা সায়ক বলে একজন সিঙ্গারকে আনলাম, সায়ককে নিয়ে এলাম, সায়ক করলো, আমরা সেকেন্ড একটা অ্যালবাম বার করলাম। যা হোক, সায়ক বম্বে চলে গেল, তার স্ত্রী বম্বেতে চাকরি নিয়ে চলে গেল, সায়ক ওখানে গান শোনাবে। আমি কলকাতায় ছিলাম, রাজকুমারও বম্বে চলে গেল, সো ডিসইন্টিগ্রেট করে গেল, এরকম নয়। আর আমি কোনোভাবে পক্ষপাতী নই যে একটা শো এলে বিভিন্ন জায়গা থেকে এসে শো হবে, ওরকম নয়। ব্যান্ড হ্যাজ টু বি টুগেদার। যে কারণে যতটা হয়েছিল খুব ভালো হয়েছিল, ওই জন্য আমার এখনও মনে হয় যে এখনও ইট ক্যান স্টিল ওয়ার্ক। না, এটা লোভ দেখিয়ে গেলেন আর কি, যে এখনো ইচ্ছে আছে সিনেমাতে ওইভাবে। হ্যাঁ, ওইভাবে আমার প্রচুর সিকোয়েন্সেস মনে হয় যেখানে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক করছি বা গান দিচ্ছি, কিন্তু সেখানে আমরা ওইভাবে যদি একটা খাঁচার ভিতর অচিন পাখি বা নয়না মোরে তার সে, এই ধরনের গান যদি ব্যবহার করি, এগুলোর কোনো কপিরাইট নেই, কিন্তু ফ্যাবুলাস হতে পারে। এটা সারা ভারতবর্ষে কিন্তু সেভাবে হয়নি। ইন পপুলার সিনেমাতে সাউথ ইন্ডিয়াতে হয়নি, ওয়েস্ট ইন্ডিয়াতে হয়নি, এটা কিন্তু একটা পসিবিলিটি। আচ্ছা, আর একটা জিনিস অন্তত জানার ইচ্ছে আছে সীমিত সময়ের মধ্যে, সেটা হচ্ছে যে এই যে আবহ সঙ্গীত আমরা বলে থাকি, সরাসরি গান নয়, যে সঙ্গীত আর কি কোনো একটা দৃশ্যের মাত্রাটাকে আরও বাড়িয়ে তোলে, আবেগটাকে আরও তীক্ষ্ণ করে। তো কেউ একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে একটা সংকট বা হঠাৎ করে একটা আনন্দ, যে সঙ্গীতটা, অ্যাম্বিয়েন্ট মিউজিকটা ব্যবহার হলো, এইটার কি কোনো গ্রামার আছে আপনার কাছে, নাকি নিজের ইচ্ছে মতো মনে হলো যে আচ্ছা এটা হতে পারে, অভিজ্ঞতা থেকে মনে হলো এরকম হতে পারে, ব্যাস? দেখুন, আমি একটা জিনিস বলছি যে এইটা আমার কাছে সব থেকে প্রিয় জিনিস একটা সিনেমার সাথে। আমি রিসেন্টলি অনেক গান না করে দিয়েছি, অনেক সিনেমায় আমি গান করতে চাইনি, আবহ করতে চেয়েছি, কারণ সিনেমার সাথে যুক্ত থাকে, এবং সিনেমার মিউজিক মানে কিন্তু আবহ মিউজিক, যেটা আমাদের এখানে খুবই, কি বলবো, টার্মটা হচ্ছে খুবই অবহেলা করা হয়। এবং অনেক পরিচালকদের কিন্তু খুব একটা আইডিয়া থাকে না, তারা ওই আপনি যেটা বললেন একটা সার্টেন ক্লিশেড গ্রামারের মধ্যে ঢুকে পড়ে। আপনি গ্রামার বলেছেন, তো আমি গ্রামার নিয়ে ভাবতে গিয়ে আমার মনে হয় যে কিছু আইডিয়া ক্লিশেড হয়ে যায়, মানে একটা কেউ ঢুকলো, একটা সে তার বেজে উঠলো, এই জিনিসটা একটু ক্লিশে হয়ে যায়। আবার সত্যি তো ভালো ভালো ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টস ব্যবহার হয়েছে, পথের পাঁচালীতেও বাঁশি ব্যবহার হচ্ছে, সেই সেম বাঁশি আবার মণিরত্নের বম্বেতেও ব্যবহার হচ্ছে, কিন্তু দুটো দুরকম ভাবে দেখছে, ভাবে
এবং আমি এখনও বিশ্বাস করি যে একটা মিউজিক পিস, সিনেমার ব্যাকগ্রাউন্ড পিস পার্টিকুলারলি, যে ইনস্ট্রুমেন্টে বাজানো হবে সেই ইনস্ট্রুমেন্টের একটা ধরন আছে, একটা চলন আছে, একটা সাউন্ড আছে। আমি চাই সেই অথেন্টিসিটিটা রাখতে। আসলে আকাশবাণীতে আমরা যারা কাজ করি তাদের কাছে আবহের গুরুত্বটা খুব বেশি, মানে যদিও সবটাই শব্দ, আপনি বলতে পারেন একমাত্রিক, কিন্তু আবহ বলতে আমাদের মনে হয় যে এটার সাহায্যে একই আবেগের এমন একটা শেড বেরিয়ে আসবে যেটা ডায়লগ দিয়ে কখনোই বেরোচ্ছে না 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 না, এটা সত্যি। মানে আমি একটা এক্সাম্পল আপনাকে দিতে পারি। আমার প্রথম কাজ বং কানেকশন, যেহেতু প্রথম ওটা রিলিজ করেছিল, ছেলেটির নাম অপু, পরমব্রতর নাম অপু, ওইখান থেকে আসছে শাহানুর নাম অ্যান্ডি। সে একটা মিউজিক করতে আসছে, সে যে সময় কলকাতায় আসছে সেই সময়ের কলকাতাটাই ছবি তুলে ধরছে। সেখানে তার দাদুর অভিনয় যে করছে সৌমিত্র চট্টোপাধ্যায়, সে অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়ের অপু। এবং সেখান থেকে যদি সে একটা গান গাইছে যেখানে বলছে, আমার প্রথম দেখা বৃষ্টির জলে ভাসিয়েছি ভেলা খেলার ছলে, সেই জল গেছে মিশে কোন নদীতে, গেছে হারিয়ে কোন সাগরে, মাঝিরে ও মাঝিরে, সেখানে অবভিয়াসলি সেই অপু এবং অ্যান্ডি একই লোক। আমি বলতে পার্সোনালিটি একই হয়, তা দুটো, একটা মানুষের দুটো দিক। একজন ওখানে গিয়ে তার বসের আগেনস্টে দাঁড়াচ্ছে, সেটা একটা অন্য প্রোটেস্ট, কিন্তু প্রোটেস্ট করছে। আর একটা অ্যাঙ্গেল, সে অ্যান্ডি হয়ে এখানে ফিউডালিজমের আগেনস্টে উঠে দাঁড়াচ্ছে তার জেঠুতে। এবং সেখানে সেই অপু যে সত্যজিৎ রায় ছবি পথের পাঁচালী এসছে, অপুর সংসারে এসছে, আমার পুরো হিস্ট্রিটা কিন্তু আমি যখন 2006-এ যখন এটার মিউজিক করতে আসছে, আমার কাছে হিস্ট্রিটা হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার। এবং সায়ন যখন ছবিতে আসে, ওকে একটা মিউজিক করার সুযোগ হয়, ও ঘেঁটে করে, কারণ ও সত্যজিৎ রায়ের মিউজিশিয়ানসদের দিয়ে ভেবেছিল একটা জিঙ্গল করবে, এবং কেউ বয়স হয়ে গেছে, তারা কেউ কাজ করতে পারে না। সেখানে আমি যখন টুরুরু রুরুরু তুরুরু রুরুরু এইটা আছে, তো আমি করলাম মাঝি রে ও মাঝি রে, এবার আমায় চেঞ্জ করে দিতে হলো, দেখেছো কি তুমি তারে। এই চেঞ্জটা কিন্তু অ্যাকচুয়ালি আসছে কিন্তু আমার কাছে ভেরি ক্লিয়ার, রবিশঙ্কর, সত্যজিৎ রায়, আমার কাছে সেইটা খুব বড় সেলিব্রেশন। আজকে সাক্ষাৎকার শেষ করার সময় একটা অনুরোধের সাহস তৈরি হয়ে গেছে, যেহেতু আপনি সুর এনে ফেললেন কথার সঙ্গে। তানিয়া গানটা শুনতে চাই, তার কারণটাও বোধহয় অজানা নয়। কান চলচ্চিত্র উৎসবে আমাদের বাঙালি বলে তো গর্বটা করবই, সেই সুযোগটা ছাড়বো কেন। অনসূয়া সেনগুপ্ত, তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন, ভারতবর্ষের পক্ষে একটা বিশাল গর্বের ব্যাপার। এত বছর ধরে কান চলচ্চিত্র উৎসব হয়েছে, আর সেই তানিয়া ওই ম্যাডলি বাঙালিতে রয়েছে, আপনি তানিয়া গাইছেন। একটু যদি দুকলি যদি শুনিয়ে দেন, তার থেকে ভালো শেষ আর কিছু হতে পারে না। ঠিক আছে, ওকে আমরা টিনি বলে ডাকতাম। আচ্ছা। জানি হারিয়ে যাবে, জানি আমাদের এই গল্পটা, জানি ফুরিয়ে যাবে, জানি সকলের ছেলেবেলা, তবু আঁকড়ে ধরে রেখো তুমি তোমার যৌবন, যতই বুড়িয়ে যাক চারপাশের এই জীবন, জানি কাল ভুলে যাবে আমাদের গল্প এ দুনিয়া, তবু হয়তো থেকে যাবে আমাদের গান তানিয়া। এই গানটা হওয়ার আগে ধন্যবাদ জানানোর প্রস্তুতি নিচ্ছিলাম, আপনি গানটা করে ধন্যবাদ জানানোর ভাষাটা আমার এলোমেলো করে দিলেন। তবু যাই হোক, একটা পোশাকি ধন্যবাদ জানাই। আমরা সুরে, আমরা কথায়, আমরা অভিজ্ঞতায় অবগাহন করলাম, এবং নীল দত্ত মানুষটাকে এই সীমিত সময়ের মধ্যে কিছুটা হলেও আবিষ্কার করার চেষ্টা করলাম। হলো কি, আপনি অ্যাপিটাইজার দিয়ে চলে গেলেন আজকে, পরে কবে আসবেন এইটা শ্রোতা বন্ধুরা জিজ্ঞাসা করবেন। নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার।